বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, তাই সুযোগ এবং সন্ধান পেলেই হঠাৎ করে বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে। বহুবার দীঘা, পুরী এবং দার্জিলিং যাওয়া সত্ত্বেও পুরী কিন্তু বারে বারেই একটা অন্য আকর্ষণ থাকে। তাই ফ্যামিলিকে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তবে শালিমার থেকে ট্রেন ধরার এবারেই প্রথম অভিজ্ঞতা হলো। কারণ যতবার পুরী গেছি হাওড়া থেকে ট্রেন ধরেই গেছি, কিন্তু জগন্নাথ এক্সপ্রেসকে বর্তমানে শালিমার স্টেশন থেকে ছাড়া হয়। তাই আমরা শালিমার স্টেশনে যথাযথ সময়ে উপস্থিত হয়ে পড়েছিলাম এবং ঘুরে ঘাড়ে আমরা শালিমার স্টেশনটা দেখলাম। বেশি প্ল্যাটফর্ম এখানে নেই, অল্প কয়েকটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে দূরপাল্লার কিছু ট্রেনকে এখান থেকে ছাড়া হচ্ছে হাওড়াকে একটু মুক্তি দেবার জন্য। পুরী পৌঁছেই সকালের দিকে একটু রেস্ট নিয়েই বিকেলের দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীর মন্দিরে। কারণ 5টা থেকে 6টার মধ্যে পুরীর যে ধ্বজা তোলা বা নামানোর ব্যাপারটি থাকে সেটা দেখার লোভ সামলাতে পারলাম না। তাই যথাসময়ে আমরা উপস্থিত হলাম এবং এই সুন্দর দৃশ্যটি আমরা দেখলাম। তার কিছুটা পরেই আমরা মন্দিরের চারিপাশটাকে ঘুরতে লাগলাম। কারণ এবার মন্দিরের চারিপাশে খুব সুন্দরভাবে আলো এবং গাছ দিয়ে সাজানো হয়েছে। তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি করে বৃদ্ধি করা হয়েছে। কারণ এই উড়িষ্যার পুরীতে এই যে রথ, এটা জগৎ বিখ্যাত। তাই বিভিন্ন দেশ থেকে বা বিদেশ থেকে মানুষ এখানে দেখতে আসে। তার যে দৃশ্য যারা এখান থেকে দেখে যান, যারা বিদেশে এটাকে প্রচার করেন, সেই জন্য এই মন্দিরটিকে আরও সুন্দরভাবে এবং আরও নয়নাভিরাম করা হয়েছে। আমরাও তার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিছু ছবি বা কিছু সেলফি তুলে নিলাম, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা মন্দিরের বিভিন্ন অংশকে বা মন্দিরে থাকা যে সমস্ত দেবদেবীদের মূর্তি আছে বা মন্দির আছে সেগুলো আমরা দেখলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর সকলে খুব ক্লান্ত হয়ে পড়ল, তাই আর বিশেষ সময় নষ্ট করলাম না। মন্দিরের সংলগ্ন পার্কে ঘোরাঘুরি করে কিছু আরও ছবি তুলে আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরী আসবো আর সূর্যোদয় দেখব না, এটা হতে পারে না। তাই খুব সকাল সকাল ভোর ভোর উঠে আমরা সমুদ্রের পাড়ে চলে এলাম। তখনও মেঘে ঢাকা সূর্য আস্তে আস্তে লাল আভা দেখা দিচ্ছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম। একদিকে ঢেউয়ের কলতান, অন্যদিকে সূর্য ওঠার সুন্দর আভা। এই যে দুইয়ের মিশ্রণ খুব অপূর্ব লাগছিল। ছবিতে দেখি আপনারা বুঝতে পারছেন কেমন একটা প্রাকৃতিক সৌন্দর্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে। সত্যি মানুষ শুধু এখানে মন্দির দর্শন নয়, এই আবহাওয়া অনুভব করতেই আসে। দেখতে দেখতে সূর্য উদয় হলো, আমরাও সূর্যোদয় দেখলাম। অপূর্ব দৃশ্য লাগছিল। তার মাঝে সূর্যকে সাক্ষী রেখে, সূর্যকে পেছনে রেখে আমরা কিছু সেলফি বা ছবি তুলে নিলাম। কারণ প্রাকৃতিক সৌন্দর্য সকল মানুষকেই আকর্ষণ করে। এবং পুরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভোরের দিকে যখন আপনি পুরীর ঢেউয়ের পাশ দিয়ে হাঁটবেন না, যখন ঢেউয়ের শব্দগুলি আপনার কানে আসবে আর মৃদু বাতাস যখন আপনার গায়ে লাগবে, তখন মনটা আপনার ভালো হবেই। তাই আমরাও কিন্তু সেইগুলোকে আস্তে আস্তে অনুভব করলাম, সকলের মিলে খুব আনন্দ করলাম। দেখতে দেখতে সূর্য আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগলো। সূর্য উপর দিকে ওঠার সঙ্গে সঙ্গেই আমরা একটু বিরতি নিলাম। চায়ের দোকানে বসে কয়েক কাপ চা খেয়ে নিলাম। তারপর সূর্যকে নিয়ে আরও কিছু ছবি তুললাম। চেষ্টা করলাম সূর্যকে নিজেদের মধ্যে বন্দি করতে। নিজের ফ্রেমের মধ্যে বন্দি তো সকলেই করছে দেখলাম, তাই আমরাও কিছু কারুকার্য করার চেষ্টা করলাম। পরের দিন আবার খুব সকালে মন্দিরে উপস্থিত হলাম। সেদিন প্রসাদ গ্রহণ করলাম এবং মন্দিরে যে রান্নাঘর, সেই রান্নাঘর ঘুরে ঘুরে সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে আমরা দেখলাম। তৃতীয় দিন আমরা খুব সকালে বেরিয়ে পড়েছিলাম পুরীর সাইট সিন দেখার জন্য। প্রথমেই আমরা উপস্থিত হয়েছিলাম রামচণ্ডী মন্দিরে। চারিদিকে ঘুরে আমরা মন্দির দর্শন করলাম। তার পাশেই রয়েছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল।
খুব সুন্দরভাবে এই অঞ্চলটিকে সাজানো হয়েছে। আমাদের টুবুবাবু ফাঁকা জায়গা পেলে তার আর আনন্দের সীমা থাকে না, আর প্রাকৃতিক সৌন্দর্যের এমন দৃশ্য যদি পায় সে তো আরোই আনন্দিত। চারিদিকটা আমরা আরও সুন্দর দেখলাম এর মনোরম পরিবেশ। খুব সুন্দরভাবে রেলিংয়ের মধ্য দিয়ে পাড়টিকে বাঁধানো আছে এবং এখানে অনেক বোট আছে। বিকেলে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে বোটিং করে। সন্ধ্যার দিকে এবং এর আলো এবং এখানকার ফুরফুরে বাতাস মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন বটগাছে বিভিন্ন মানুষ তাদের মনস্কামনার জন্য তাদের দড়ি বেঁধে গেছেন। এরপর আমাদের গাড়ি আবার ছুটতে লাগলো। আমরা পৌঁছালাম চন্দ্রভাগা উপকূলে। চন্দ্রভাগার প্রাকৃতিক সৌন্দর্য আরও মনোরম। সেখানে কিছু ছবি এবং সেলফি তুলে নিলাম। এরপর আমাদের গন্তব্য ছিল সূর্য মন্দির বা কোণারক মন্দির। মন্দিরের একেবারে প্রবেশ পথেই আমরা ছবি তুলে নিলাম। সত্যি এক অপরূপ লাগছিল। ব্যাকগ্রাউন্ডে যখন কোণারক মন্দির দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সামনে আমরা দাঁড়িয়ে একটা অন্যরকম অনুভূতি। প্রবেশ করেই তার দেওয়ালের প্রত্যেকটা চিত্র খুব সুন্দরভাবে লক্ষ্য করতে লাগলাম। সত্যি ভারতীয় সংস্কৃতিতে এই কোণারক মন্দির এক ঐতিহ্য বহন করে চলেছে। সুপ্রাচীন ভারতবর্ষের ইতিহাসের বহু জিনিস সাক্ষ্য আজও বহন করে চলেছে এই কোণারক মন্দির। প্রত্যেকটি দেওয়ালের প্রত্যেকটি চিত্রের এক একটি তার গুরুত্ব অন্যরকম। প্রত্যেকটি চিত্রের ইতিহাস আমরা জেনেছি, প্রত্যেকটি বিষয় আমরা ভালো করে অনুধাবন করার চেষ্টা করেছি। কারণ কোণারক মন্দির সম্পর্কে আমাদের অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকে, সেগুলোকে কিছুটা জানার চেষ্টা করেছি। এর ইতিহাসের সঙ্গে আজ প্রত্যক্ষভাবে এই মন্দিরের বিভিন্ন দৃশ্যগুলোকে, বিভিন্ন চিত্রগুলোকে, বিভিন্ন শিল্পকলাগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমাদের পাঠ্য বইয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করেছি। আমরা জানি ইতিহাস কথা বলে এবং এই কোণারক মন্দিরের প্রত্যেকটি শিল্পকলা খুব নিপুণ হাতে তৈরি করা হয়েছিল। কারণ সেই সময়কার পটচিত্র বা সেই সময়কার পটভূমি এর প্রত্যেকটি শিল্পকলার মধ্যে আজও বিরাজমান সেই সময়কার সমস্ত কিছু তাদের সংস্কৃতি চর্চার বিবরণ। দেখতে দেখতে আমরা কোণারক মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য যে চক্র, এখানে 12টি চক্র এইভাবে রাখা আছে দেওয়ালের বিভিন্ন প্রান্তে এবং এই চক্রের যে গুণাগুণ বা চক্রের যে মূল্যবোধ বা তার যে ঐতিহাসিক বিশ্লেষণ এখানে আসা কিছু পর্যটকদের এবং এখানে যারা গাইড আছেন তারা খুব সুন্দরভাবে সেটা কি ব্যাখ্যা করে দিচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে আমরাও তার কিছুটা বিবরণ শুনলাম। ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটি গাছের নিচে কিছুটা আশ্রয় নিচ্ছিলাম এবং তারই ফাঁকে আমরা একটু ছবিও করে নিলাম দূর থেকে, দেখি কোণারক মন্দিরকে দূর থেকে কেমন দেখতে লাগে। এরপর আমরা এগিয়ে চললাম ধৌলির দিকে বা ধবলগিরির দিকে। একটি বৌদ্ধ স্তূপ, সুন্দর সাদা রঙের বৌদ্ধ স্তূপটিকে দেখতে অপরূপ লাগছিল এবং এর সামনে থেকে যখন ছবিগুলো তুলছিলাম তার ব্যাকগ্রাউন্ডে বৌদ্ধ স্তূপের এই স্থাপত্য সত্যি একটা অপূর্ব মাত্রা এনে দিয়েছিল। দেখতে দেখতে আমরা সকলেই এক এক করে ছবি তোলার পর্ব শেষ করলাম। তারপর আস্তে আস্তে বৌদ্ধ স্তূপের উপরে উঠলাম। সেখানে তার যে সমস্ত মূর্তি বা বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো দেখলাম। বহুবার আমি এসেছি, সেগুলো দেখা হয়েছে, তবু এবার সকল পরিবারকে একত্রে নিয়ে আসাটা আমার কাছে একটা অন্যরকম আনন্দের জায়গা ছিল এবং বৌদ্ধ স্তূপের একদম সামনে বসে আরও কিছু ছবি তুললাম। সত্যি সেই দিনটা আমাদের খুবই ভালো কেটেছিল। এরপর আমরা পৌঁছেছিলাম লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরে কিছুটা সময় কাটালাম এবং সূর্যোদয়ের সাথে সাথে মন্দির থেকে যখন ছবিগুলো তুললাম অপরূপ লাগছিল।
এরপর আমাদের গন্তব্য ছিল উদয়গিরি ও খণ্ডগিরি। তখন ঠিক পড়ন্ত বিকেল, এবং এই বিকেলের তখন সূর্যাস্তের সময় তার আলো যখন গাছের মধ্য দিয়ে ঠিকরে আসছে, অপূর্ব লাগছিল ভুবনেশ্বর সিটিকে। তার চারিদিকে তার সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতে দেখতে আমরা দেখতে পেলাম ভুবনেশ্বরের উড়িষ্যার বিধানসভা। সুন্দর একটি বিল্ডিং, আমাদের কলকাতার মতোই খুব সুন্দর গুছানো একটা শহর দেখতে পেলাম। এবং রাস্তার মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তার পাশে দেখতে পেলাম উড়িষ্যার ক্রিকেট গ্রাউন্ড বা স্টেডিয়াম। এইভাবে একের পর এক নিদর্শন আমরা দেখতে দেখতে এগিয়েছিলাম উদয়গিরি এবং খণ্ডগিরির দিকে। তবে সময় অতিক্রম হয়ে যাওয়ার জন্য আমরা উদয়গিরি এবং খণ্ডগিরিতে প্রবেশ করতে পারলাম না, বাইরে থেকেই আমাদের দেখতে হলো। আমাদের চতুর্থ দিন ছিল সমুদ্র স্নানের দিন। যদিও প্রথম দিন আমরা কিছুটা সমুদ্র স্নান করেছিলাম, কিন্তু চতুর্থ দিনে ছিল আমাদের কিছু ফটো সেশন এবং সমুদ্র স্নান। তাই কিছু ছবি তুলে নিলাম, কিছু ব্যক্তিগত ছবি, কিছু পারিবারিক ছবি। কারণ এই ছবি কিন্তু ভবিষ্যতে স্মৃতিকে উজ্জ্বল করে তুলবে, তাই ছবি অবশ্যই প্রয়োজন। দেখতে দেখতে প্রত্যেকেরই ছবি তোলা হলো। এরপর হলো আমাদের উট চাপার পালা। দুই ছেলেকে নিয়ে আমি এবারেই প্রথম উট চাপলাম, এবং উট থেকে সুন্দর লাগছিল সমুদ্রটাই দেখতে। তাই চতুর্থ দিনের আনন্দটাও কিন্তু কম ছিল না। আমাদের হোটেলের কিছুটা দূরেই ছিল সতীর 51 পীঠের অন্যতম পীঠ নাভিকুণ্ড বা মা বিমলা দেবীর মন্দির। সকালেই আমরা ওই মন্দিরটি দর্শন করলাম এবং নাভির কুণ্ডটি আমরা দেখলাম। সত্যি এখনও সেখানে জল রয়েছে এবং সর্বদাই এখানে জল থাকে। তাই সব শেষে মাকে দর্শন করে এবারের মতো আমরা পুরী ভ্রমণ শেষ করলাম। জয় জগন্নাথ, সকলের মঙ্গল হোক।